আপনাদেরকে আজকে একটা মারাত্মক খবর দেবো। আপনারা কি শুনবেন? কেন কি এই সমস্ত খবর আপনাদের কোনো মেন স্ট্রিম মিডিয়া দেখাবে না, কিন্তু বলতে পারি এই খবরটা আপনারা যদি শোনেন শেষ পর্যন্ত তাহলে আপনারা অবাক হয়ে যাবেন এবং ভাববেন যে কেন এই সমস্ত তথ্যগুলো আপনাদের সামনে মেন স্ট্রিম মিডিয়াগুলো তুলে দেয় না, যে খবরগুলো আমাদের মতো ছোট ইউটিউবাররা আপনাদের জন্য নিয়ে আসে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কয়েকদিন আগেই ইতালিতে গিয়েছিলেন G7 সামিটে। সেই ভিডিও আপনাদের সামনে দেখিয়েছি এবং ইতালিয়ান প্রাইম মিনিস্টারের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একান্তে সাক্ষাৎকার হয়েছে। সেই সাক্ষাতের পর যেমন ইতালির প্রধানমন্ত্রী একটা সেলফি ভিডিও তুলেছিলেন, সেই ভিডিওটাও আপনাদের দেখিয়েছিলাম এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন যে এবারের তার ইতালি সফরটা আলাদা মাত্রা দিয়েছে। তিনি বলেছেন যে এত খুশি আমি আগে কোনোদিন হইনি। কেন নরেন্দ্র মোদী খুশি হয়েছিলেন জানেন? সেই কারণটাই আজকে আপনাদের সামনে বলবো, যে G7-এ ইতালিতে গিয়ে এমন কি ঘটনা ঘটেছে যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপ্লুত হয়ে গিয়েছেন এবং কার্যত ইতালি থেকেই এমন একটা তথ্য হাতে পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যা কার্যত ভারতের রাজনীতিতে ভূমিকম্প সৃষ্টি করবে হয়তো আর কয়েকদিন বা কয়েক মাসের মধ্যে। কি সেই তথ্য, কোথা থেকেই বা আপনাদের সামনে এই তথ্য তুলে ধরছি, সবটা আপনাদের সামনে বলবো, যে তথ্য আপনারা মেন স্ট্রিম মিডিয়ায় শুনতে পাবেন না এবং আপনারা অবাক হয়ে যাবেন শুনলে যে রাজনৈতিক ভূমিকম্প আসতে চলেছে তার আভাস দিচ্ছেন না কোনো মেন স্ট্রিম মিডিয়া। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন আপনাদের সামনে হাজির করছি। প্রথমেই আপনাদের একটা বিজনেস ওয়ার্ল্ডের প্রকাশিত একটা প্রতিবেদনের অংশ দেখায়। দেখতেই পাচ্ছেন কি লেখা রয়েছে, হোয়াট ডিড পিএম মোদি ব্রিং ফ্রম ইটালি, অর্থাৎ নরেন্দ্র মোদী ইটালি থেকে কি নিয়ে এসেছেন, এবং দেখতেই পাচ্ছেন নরেন্দ্র মোদীর একটা হাসি হাসি মুখের ছবি দেওয়া হয়েছে এবং কি ঘটনাটা ঘটেছে আপনারা শুনুন। শুনলে বুঝতে পারবেন কি রাজনৈতিক ধামাকা ভারতবর্ষের রাজনীতিতে আসতে চলেছে এবং কিভাবে কংগ্রেস পরিবার আরো একবার প্রবলেমের মধ্যে পড়তে চলেছে বা গোটা ইন্ডিয়া জোট, সেটা আপনারা বুঝতে পারবেন প্রতিবেদনটা শোনার পরই। আমি কিন্তু প্রথমেই বলে রাখি, এই প্রতিবেদনে যা ছাপা হয়েছে সেখান থেকেই আপনাদের তথ্য তুলে ধরছি। একটিও আমার মন গড়া কোনো তথ্য আপনাদের সামনে অবশ্যই বলবো না। এবার শুনুন প্রতিবেদনটা মন দিয়ে। 26শে মে 2014 নরেন্দ্র মোদী প্রথমবার যখন ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন, তার ঠিক 4 মাস আগে, অর্থাৎ কংগ্রেস যখন ক্ষমতায় ছিল, সেই সময় ইতালির একটি আদালত একজন হাই প্রোফাইল সিইও, ইতালির একটি প্রতিরক্ষা কোম্পানির চেয়ারম্যান এবং দুজন মিডলম্যান সহ 4জনকে দোষী সাব্যস্ত করা হয় ইতালির এক আদালতের তরফ থেকে। এবং সেখানে বলা হয় যে এই কেলেঙ্কারিতে ভারতের সঙ্গে কিছু রাজনৈতিকবিদরা ওতপ্রোতভাবে জড়িত রয়েছে এবং বড় একটা ঘুষ কেলেঙ্কারির জন্য ওই 4 ইতালিয়ান ব্যক্তিকে ইতালির মধ্যে সাজা ঘোষণা করা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2014 সালে ক্ষমতায় আসার ঠিক 5-6 মাস আগে 2013 সালে তদানীন্তন কংগ্রেস সরকারের যে আমল ছিল, সেখান থেকে ক্রমাগত ইতালি সরকারকে প্রেসার দেওয়া হয় যাতে করে কোনোভাবেই সেই তথ্য বাইরে না চলে আসে। অর্থাৎ কংগ্রেসের তরফ থেকে চাপা দেওয়ার প্রচেষ্টা করা হয়েছিল সেই কেলেঙ্কারির তথ্য যেন বাইরে না চলে আসে। কিন্তু অবশেষে 2024-এ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে ইতালির প্রাইম মিনিস্টার জর্জিয়া মেলোনি সমস্ত সেই তথ্য তুলে ধরেছেন যে কিভাবে ইউপিএ আমলে প্রতিরক্ষা খাতে এ যাবতের সব থেকে বড় কেলেঙ্কারি হয়েছিল, যার সঙ্গে ভারতের একাধিক রাজনৈতিকবিদ, এমনকি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীর নাম পর্যন্ত রয়েছে। কি কেলেঙ্কারি? না, কেলেঙ্কারি হচ্ছে আগস্টা ওয়েস্টল্যান্ড ভিআইপি হেলিকপ্টারে 600 কোটি টাকারও বেশি মূল্যের ঘুষ দেওয়া হয়েছিল ভারতের প্রভাবশালী কিছু রাজনৈতিক নেতৃত্ব এবং আমলাদের। এবং মনে রাখবেন 2013 সালে 600 কোটি টাকা মানে এটা বিরাট বড় অ্যামাউন্ট। এবং ভারতের যে তদানীন্তন প্রভাবশালী নেতৃত্ব যে ঘুষ নিয়েছিল তা সন্দেহতীতভাবে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। তার কারণ ইতালির আদালত ঘুষদাতাদের দোষী সাব্যস্ত করেছেন এবং যারা ভারতে ওই ঘুষের টাকা পেয়েছেন তাদের নাম ইতালির আদালতে নথিবদ্ধ করা হয়েছে।
এবং ভারতের প্রধানমন্ত্রী এবারে যখন ইতালি সফরে গিয়েছিলেন, যখন দ্বিপাক্ষিক আলোচনা হয়েছিল, তখন ইতালির সরকার সমস্ত রকমের নথি বা তথ্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তুলে দিয়েছে এবং এই খবর প্রকাশ পেয়েছে বিজনেস ওয়ার্ল্ডে। সূত্র বলছে যে ইতালি তাদের আদালতের বিশদ রায়ে 225 পৃষ্ঠার বিশদ রায়ের ভারতের তদানীন্তন প্রধানমন্ত্রী বা তার আস্থাভাজনদের সাথে ঘুষ কেলেঙ্কারি সম্পর্কিত নথিগুলির প্রমাণ দেওয়া হয়েছে, যা ভারতের হাই প্রোফাইল রাজনৈতিকবিদ এবং মিডলম্যানদের একেবারেই অবস্থা খারাপ করতে পারে। এই ঘুষ কেলেঙ্কারি প্রথম প্রকাশ পায় 2013 সালের ফেব্রুয়ারিতে। হেলিকপ্টার প্রস্তুতকারক সংস্থা আগাস্টা ওয়েস্টল্যান্ডের সিইও ব্রুনো স্প্যাগোনিলিনি এবং আগাস্তার ইতালির মূল কোম্পানির চেয়ারম্যান গুরসেপ ঐশিকিকে যখন গ্রেপ্তার করা হয়, এবং আপনারা শুনলে চমকে যাবেন, বিজনেস ওয়ার্ল্ড প্রকাশ করেছে যে ইতালীয় আদালতের যে রায় এসেছে তাতে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং ভারতের নেতৃস্থানীয় রাজনৈতিক পরিবারের, অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন কোন প্রভাবশালী কংগ্রেসের রাজনৈতিক পরিবারের প্রধান ভূমিকার নামও সেখানে রয়েছে। 225 পৃষ্ঠার সেই রায়টি ঘুষ কেলেঙ্কারির সম্পূর্ণ ট্রেল প্রকাশ করে এবং প্রমাণ হিসাবে হাতে লেখা নোটও কোর্টের হাতে রয়েছে। ইতিমধ্যেই এই কেলেঙ্কারিতে ইতালির যে সমস্ত ব্যক্তিরা ধরা পড়েছেন তারা আদালতের কাছে স্বীকার করে নিয়েছেন যে কিভাবে ভারতীয় রাজনৈতিকবিদদের ঘুষ দেওয়া হয়েছিল, যাতে করে আগাস্টা ওয়েস্টল্যান্ডের তৈরি করা তুলনামূলক কিছু দুর্বল যুদ্ধ জাহাজকে ভারতে বিক্রি করার চেষ্টা করা হয়েছে এবং টাকার বিনিময়ে। ওই প্রতিবেদন অনুযায়ী ইতালির আদালতের রায়ের 193 এবং 204 পৃষ্ঠায় ভারতের একজন বড় রাজনৈতিকবিদ, আমি নাম বলছি না, কংগ্রেসের একজন বড় রাজনৈতিকবিদ এবং একটি রাজনৈতিক পরিবারের প্রধানের নাম 4 বার উল্লেখ রয়েছে। বুঝতেই পাচ্ছেন কি মারাত্মক। আদালত যে রায় দিয়েছেন তার 193 এবং 204 পৃষ্ঠায় ভারতীয় রাজনৈতিকবিদদের একটি পরিবারের প্রধানের নাম 4 বার উল্লেখ করা রয়েছে ইতালির প্রকাশ করা আদালতের সেই রায়ের কপিতে। এবং শুধু তাই নয়, এই আগাস্টা ওয়েস্টল্যান্ডের জন্য যারা দোষী সাব্যস্ত হয়েছেন, মিডলম্যানরা যারা ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন ইটালিতে, তাদেরকে ভারতের ওই সমস্ত রাজনৈতিক নেতৃত্বদের ছবি দেখিয়ে চিহ্নিত করতে বলা হয়েছিল। তারা আদালতের সামনে চিহ্নিত করে দিয়েছিলেন যে কোন কোন ভারতের রাজনৈতিক নেতাদের কাছে তারা অর্থ সাহায্য তুলে দিয়েছিলেন। এবং এই ঘুষকাণ্ডের টাকা শুধুমাত্র ইউপিএ আমলের প্রভাবশালী নেতৃত্বদের কাছে গিয়েছে এমনটা নয়, এই টাকা গিয়েছে তদানীন্তন এয়ারফোর্সের কিছু আধিকারিকদের কাছে। সেই এয়ারফোর্সের কর্মকর্তারা 6 মিলিয়ন ইউরো নিজেরা নিয়েছিল এবং যারা আমলারা ছিল, যারা আধিকারিক সরকারি আমলারা ছিল, তারা নিয়েছিল 8.4 মিলিয়ন। আর যারা রাজনৈতিকবিদরা ছিল তারা সব থেকে বেশি টাকা নিয়েছিলেন 14 থেকে 16 মিলিয়ন ইউরো। কিন্তু আপনাদের প্রশ্ন হতে পারে কেন এই টাকার লেনদেন? তার কারণ হচ্ছে এই আগাস্টা ওয়েস্টল্যান্ড দ্বারা যে হেলিকপ্টারগুলো তৈরি করা হয়েছিল সেগুলো কিন্তু 6000 মিটার উড়তে পারে না, সেগুলো 4500 মিটারের বেশি উড়তে পারে না। অথচ তদানীন্তন সময়ে ভারতের এয়ারফোর্সের দরকার ছিল এমন হেলিকপ্টার যেগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে 6000 মিটার ওপর দিয়ে উঠতে পারে। কিন্তু আগাস্টা ওয়েস্টল্যান্ডের তৈরি করা বিমানগুলো মাত্র 4500 মিটার উঠতে পারত। সেই কারণেই তদানীন্তন রাজনৈতিক নেতৃত্ব এবং আধিকারিকরা ভারতের যে রিকোয়ারমেন্ট ছিল এয়ারফোর্সের, সেই রিকোয়ারমেন্টটাকে 6000 থেকে কমিয়ে 4500 মিটারে নিয়ে এসেছিল, যাতে করে এই আগাস্টা ওয়েস্টল্যান্ডের হেলিকপ্টারগুলোকে কেনা যায়। যদিও ভারতের রিকোয়ারমেন্ট ছিল না, তা সত্ত্বেও পয়সার জন্য, ঘুষের জন্য যা রিকোয়ারমেন্ট ছিল 6000 মিটার দিয়ে উড়ে যাওয়া প্লেনগুলোর, সেই রিকোয়ারমেন্টটা কমিয়ে 4500 করে দেওয়া হয়েছিল। কেন না, যাদের কাছ থেকে ঘুষ নেওয়া হয়েছিল সেই আগাস্টা ওয়েস্টল্যান্ড তাদের হেলিকপ্টারগুলো মাত্র 4500 মিটার উপর দিয়েই উঠতে পারত। ভাবুন কত বড় কেলেঙ্কারি এবং কত বড় কম্প্রোমাইজ করা হয়েছে ভারতের সুরক্ষার সঙ্গে। এবং ইতালির যে কোর্টের রায় তার 163 পৃষ্ঠা এবং 164 পৃষ্ঠাতে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করা রয়েছে।
আমি নাম বলতে চাইছি না, আপনারা বুঝতেই পারছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী, কংগ্রেস আমলে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসাবে 2014-তে শপথ নেওয়ার আগে যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার নাম কিন্তু 163 এবং 164 পৃষ্ঠায় ছিল বলে অন্তত ওই প্রতিবেদনে জানানো হয়েছে। এবং যেহেতু ঘটনাটি ঘটেছিল 2013 সালে, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের আগেই বা বিজেপি ক্ষমতায় আসার আগেই, তাই তদানীন্তন যে সরকার ছিল তারা ইতালি সরকারকে মারাত্মক চাপে রেখেছিল যাতে করে এই তথ্য কোনো দিনই প্রকাশ্যে না আসে। কিন্তু এতগুলো বছর পেরিয়ে যাওয়ার পর দীর্ঘদিন ভারতের সঙ্গে ইতালির বন্ধুত্বপূর্ণ একটি সম্পর্কের জেরে ভারতের প্রধানমন্ত্রী এই কয়েকদিন আগেই ইতালি সফরে গিয়েছিলেন, সেই ভিডিও আপনাদের দেখিয়েছিলাম। এবং G7-এ ভারত অন্তর্ভুক্ত না হওয়া সত্ত্বেও ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। জর্জিয়া মেলোনির সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অত্যন্ত ভালো সম্পর্ক, এবং দুজনের মধ্যে ইতালিতে যখন বৈঠক হয়েছিল, আপনারা বিভিন্ন হয়তো সংবাদ মাধ্যমে দেখেছেন, সেই বৈঠকের পর ভারতের প্রধানমন্ত্রী উচ্ছ্বাস প্রশংসা করেছিলেন, বলেছিলেন যে এত খুশি আমি আগে কোনোদিনই হয়নি। এবং তার মধ্যে যে কাণ্ড ঘটে গিয়েছে সেটা আপনাদের বললাম, নরেন্দ্র মোদী এবং বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের বুদ্ধিমত্তাতে এই সমস্ত দুর্নীতির তথ্যগুলো ইতালি সরকার ভারতের হাতে তুলে দিয়েছে, যেগুলো হয়তো দেখতে পারেন হয়তো আইনি জটিলতার কারণে আরো কিছু সময় লাগতে পারে, কখন সারফেস হবে বা কখন এগুলোকে সামনে নিয়ে আসা হবে সেটা আপনাদের এক্স্যাক্টলি বলতে পারছি না। তবে যে মারাত্মক তথ্য নরেন্দ্র মোদীর সরকারের হাতে এসে গিয়েছে বিদেশ মন্ত্রীর দক্ষতায় এবং ভারতের প্রধানমন্ত্রীর বহির্বিশ্বের সঙ্গে এই সুসম্পর্কের জন্য, তাতে করে ইন্ডি জোটের যে অস্বস্তি বাড়তে চলেছে সে আর বলার কথা নয়। তার কারণ ইতালির কোর্টে যেগুলো প্রমাণ হয়ে গিয়েছে তার সমস্ত তথ্য ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে। তাই ভারত সমস্ত দিক বিচার করে আইনি জটিলতাগুলোকে খতিয়ে দেখে এবং এর সত্যতা একেবারে খতিয়ে দেখার পর কখন এই ঘটনাটাকে সারফেসে নিয়ে আসবে, কার্যত রাজনৈতিক ভূমিকম্প আপনারা দেখতে পারবেন। আপনাদের মনে রয়েছে এই কংগ্রেসই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা বিজেপিকে বারবার রাফেলের দুর্নীতির অভিযোগ করেছেন, বিভিন্ন রকমের দুর্নীতির অভিযোগ করতেন এই রাফাল নিয়ে। কিন্তু সুপ্রিম কোর্টে এই রাফাল অভিযোগ নিয়ে তদন্তের পরেও বা শুনানির পর কিচ্ছু প্রমাণ করতে পারেনি এবং এই রাফালে দুর্নীতি হয়েছে এমনটা প্রমাণ করতে পারেনি কংগ্রেস সরকার। তবে সেই কংগ্রেস সরকার যারা রাফাল নিয়ে এত মাতামাতি করে তাদের বিরুদ্ধে যে মারাত্মক অভিযোগের তথ্য প্রতিবেদনে ছাপা হয়েছে, যেটা আপনাদের সামনে বাংলায় অনুবাদ করে কার্যত শোনানোর চেষ্টা করলাম, এবং সেটা যদি সত্যি হয় তাহলে ইন্ডি জোটের রাজনৈতিক ভূমিকম্প আপনারা দেখতে পারেন অন্তত যখনই সেটা প্রকাশ্যে আসবে। কি বলবেন বন্ধুরা, এর পরেও কি কংগ্রেসকে বিশ্বাস করা যায়? এবং ভারতের সংবাদ মাধ্যমগুলি কি এই ধরনের ঘটনাকে নিয়ে আলোচনা করছে? সেই কারণেই বোধহয় আপনাদের ভালোবাসা দীর্ঘদিন ধরে আমরা পেয়ে এসেছি। যে খবর মেন স্ট্রিম মিডিয়া আপনাদের দেখায় না সেই খবরগুলো আমরা আপনাদের জন্য সংগ্রহ করে তুলে ধরি। আপনাদের মন্তব্য নিশ্চিতভাবে গুরুত্বপূর্ণ, অবশ্যই আপনাদের মন্তব্য করে জানাবেন আজকের পর্বে। এখনকার মতো এখানেই শেষ করলাম।